সকাল ৮টা ১০ মিনিট। আফরা ৫ মিনিটে আমার সামনে আসবি। সকালে সবাই মিষ্টি রোদ গায়ে মাখিয়ে উঠলেও আমার ক্ষেত্রে আজ বিষয়টা একদম উল্টো। সকালেই আপুর চিৎকারে ঘুম থেকে লাফিয়ে উঠলাম। উঠেই ঢোক গিলে নিজে নিজে বলতে লাগলাম, আমি তো আজ এই মাত্র আপুর চিল্লানিতে উঠলাম, এখনো তো কিছু করিনি। আপু চিল্লাচ্ছে কেন? ওয়েট, আমি তো এখনো ঢাকায়, মানে আমার বাসায়। এখানে আপু কোথা থেকে আসবে? হাফ ছেড়ে স্বপ্ন ছিল। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিলাম। বাবা মায়ের রুমে গেলাম। গিয়েই শুরু হয়ে গেল আমার দুষ্টুমি। বাবাকে কাতুকুতু দিলাম, মায়ের পেটে মাথা দিয়ে ঘষে উঠে মাকে বললাম, আম্মু জানো, আজকে আমি খুবই বাজে স্বপ্ন দেখেছি। দেখেছি আপু আমাকে চিৎকার করে ঘুম থেকে তুলছে, কি ভয়টাই না পেয়েছি। আম্মু, শোন মেয়ের কথা। তোর উপর আজ পর্যন্ত কেউ চিৎকার করেছে? তাই তো এত মাথায় চড়ে বসেছিস। আর সেখানে আফিয়া তোকে কিছুই বলে না? তার আহ্লাদি হলি তুই। নিজে তো কিছু বলবেই না, আর আমাদের ও কিছু বলতে দিবে না। তুমি কি জেলাস? হয়েও লাভ নেই। ওর মতো বোন আমার এক পিসি আছে, তাই তো ওর কাছে চলে যাব। বাবা, আফরা তুই ভালো করে সিদ্ধান্ত নে মা। আমাদের ছেড়ে ও তো দূর থাকতে পারবি? বাবা, তুমি কিন্তু আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছো। প্লিজ বাবা, রাগ করো না। আমি তো অন্য কোথাও থাকছি না, আপুর কাছে থাকব। আর আমার যে দুলাভাই আছে, তোমার কি মনে হয় আমাকে নিয়ে সে কোনো প্রকার রিস্ক নেবে? বাবা, তবুও টেনশন হয় তো। টেনশন না করে দোয়া করো। বাবা, তুমি তো জানো আমি একজন প্রফেসর হতে চাই, আর পড়ার জন্য চট্টগ্রামের থেকে ভালো পরিবেশ আমার জানা নেই। আমি ওই শহরটাকে অজান্তেই অনেক ভালোবাসি। আর সেখানে তো আপুও থাকে, তাই আর না বলো না বাবা, প্লিজ। বাবা গোমরা মুখ মুচকি হেসে মাথায় হাত বুলিয়ে, আমি কখনোই আমার মেয়ের সিদ্ধান্তে অমত করব না। আমি জানি আমার মেয়ে ভেবেই সিদ্ধান্ত নেবে। থ্যাংক ইউ বাবা, বাবাকে জড়িয়ে ধরে রুমে এসে সুন্দর করে ব্যাগ গুছাতে শুরু করলাম। আর আপুর সাথে ফোনে বকবক। আপু তো খুব খুশি। তার পিচ্চি বোন, তার কলিজার টুকরা তার কাছে থাকবে ভেবেই আনন্দে নাচছে। আর আমার পুচকু দুটোর কথা নাই বলি। মিমি আসবে, মিমি আসবে বলে পাগল। এখন একটু পরিচয় হই, আমি আফরা তাবাসসুম তুরফা। বাবা মায়ের দুইমাত্র মেয়ের ছোট মেয়ে আমি। বড় আপু আফিয়া মাহমুদ, বিবাহিত। বড় ভাইয়া আদিব হাসান, উনিও বিবাহিত। আমার ভাবি আয়েশা হাসান, আর খুবই সুইট একজন মানুষ। বকা জিনিসটা আমার কপালে পড়েনি বললেই চলে। এত এত দুষ্টুমি করেও বকা খাই না। আর আমার দুলাভাইয়ের পরিচয়টা পড়ে দিব। বাসার সবাই বিভিন্ন নামে ডাকলেও বাচ্চারা আমায় মিমি বলে ডাকে। বাকিরা আফরা বা তুরফা। বাসার সবার থেকে বিদায় নিয়ে বাবা আর ভাইয়াকে নিয়ে ট্রেনে বসে পড়লাম। দুপুর রাত 2:30 ট্রেন। ভাইয়া আমায় এতগুলো চকলেট এনে দিল। বসে বসে খাচ্ছি আর বাইরের পরিবেশ উপভোগ করছি। বাবা আর ভাইয়া নিজেদের মধ্যে কথা বলছে, আর আমি বসে বসে ঘুমিয়েই গেলাম। ঘুম থেকে উঠে দেখি ভাইয়া আমার মাথা কোলে নিয়ে বসে আছে।
আমাকে চোখ খুলতে দেখে বলল, ভাইয়া, ঘুম কেমন হলো? তুই তো দিব্যি ঘুমিয়েছিস আর আমার পাটা ব্যথা হয়ে গেল। আস্তে আস্তে মোটু হচ্ছিস। আমায় জাগিয়ে দিলই পারতি। এভাবে ইনসাল্ট করার কি মানে? মুখ ফুলিয়ে, ভাইয়া, আফরা রে, তোকে রাগলে যা লাগে না। তোর ভাবিকে এক্ষুনি তোর ছবি পাঠাই, নয়তো আজ আস্ত রাখবে না। ভাইয়া কথাটা বলতেই খিলখিল করে হেসে দিলাম আমি। আর ভাইয়া বলে, প্ল্যান সাকসেসফুল। কি পাজি আমাকে হাসানোর জন্য এমন বলল। দাঁড়াও দেখাচ্ছি মজা। ভাইয়া তোমার ফোনটা দাও, আমি একটু ভাবির সাথে কথা বলবো। ভাইয়া, তোর ফোন কোথায়? ভ্রু কুচকে, আরে আছে হয়তো কোথাও। তুই দিবি কিনা বল। বেশ রেগে। ভাইয়া আমার রাগ সম্পর্কে জানে, তাই কথা না বাড়িয়ে ফোনটা দিল। আমি ভাবিকে ফোন করেই কান্না শুরু করলাম। ভাবি, তোমার বর আমাকে ইনসাল্ট করেছে। আমি নাকি মোটু হয়ে যাচ্ছি আর আমাকে চকলেট কিনে দেয় নাই। ভাবি, আরে আমার ময়না পাখি, কান্না করে না। ভাবি, এতগুলা চকলেট কিনে দিব। দেখি ভাইয়াকে দাও। মুচকি হেসে, ভাইয়া তোমার ফোন। ভাইয়া, এভাবে বাঁশ দিতে পারলি? ভাইয়া ফোনটা কানে ধরতেই ভাবি ভাইয়াকে এতগুলা ঝাড়ি মারল। আর আমাকে চকলেট কিনে দিতে বলল। ভাইয়াও ভাবির কথা মতো আমাকে আরো চকলেট এনে দিল। কিন্তু আমার জন্য যে সে এত বকা খেলো, তাও আমাকে কিচ্ছু বলল না। আমার ফ্যামিলিকে দেখে আমি নিজেই অবাক হয়ে যাই। দীর্ঘ 7.5 ঘন্টা জার্নি করে পৌঁছালাম আমার অন্যতম প্রিয় শহর চট্টগ্রামে। স্টেশনে নেমে দুলাভাইকে দেখে হাত নেড়ে ডাকলাম। ভাইয়া এসে আমাদের পিক করলেন। গাড়িতে বসে বাবা আর আমার 2 ভাই মিলে গল্প করতে লাগলেন। কিন্তু এই গল্পে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি তো ব্যস্ত এই শহরের শ্বাস নিতে। যেমন সবুজ চারিদিক, তেমনি শীতলের আবহাওয়া। গাড়ির জানালার কাচ নামিয়ে আমি সব পর্যবেক্ষণ করছি। হালকা হালকা বৃষ্টি পড়ছে। দুলাভাইয়ের কাছ থেকে জানতে পারলাম আজ হঠাৎ করেই বৃষ্টি পড়ছে। তাহলে কি প্রকৃতি আমায় এভাবে বরণ করে নিচ্ছে? ভেবেই মুচকি হাসলাম। বাসায় পৌঁছাতে দেরি, পুচকু দুটো দৌড়ে আমার কোলে উঠতে দেরি নেই। আপু, দেখি আমার পিচ্চিটা। তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমাকে জড়িয়ে ধরে। আরে না আপু, তুই টেনশন নিস না তো। আমি একদম ঠিক আছি। শুধু ঘুম পেয়েছে আমার। আপু, হ্যাঁ ঘুমাবি, কিন্তু খাবার খেয়ে, নয়তো ঘুম নেই। সে আবার বলতে, তুমি যে আমায় না খাইয়ে ঘুমাতে দিবে না, তা আমি বেশ জানি। হেসে, আপু, হুম। ভাব নিয়ে, রাইসা, রাফিন, আমার পুচকু দুটো, মিমির কাছে আসো। তা আমার পুচকু দুটো কেমন আছে? ওদের গালে কপালে চুমু দিয়ে। রাইসা, মিমি জানো ভাই আগের থেকে অনেক দুষ্টু হয়ে গেছে। মুচকি হেসে, রাফিন, না মিমি। আপু মিথ্যা বলছে। তাই? আচ্ছা, এখনই প্রমাণ হয়ে যাবে। দেখি কে আগে আমাকে আদর করতে পারে। কথাটা শেষ করার আগেই আমার গালে দুজনেই পাপ্পি দিতে লাগল। রাইসা আপুর মেয়ে, বয়স 7 বছর। আর রাফিন আপুর ছেলে, বয়স 3 বছর। সকাল 4:30। আজানের ধ্বনিতে ঘুম ভেঙে গিয়েছে। বিছানা থেকে উঠে আগে আলহামদুলিল্লাহ বলে নিলাম। তারপর ফজরের নামাজ আদায় করে নিলাম।
নামাজ পড়ে বারান্দায় গিয়ে চারপাশে তাকিয়ে হাত ভাঁজ করে দুবাহুতে রেখে চোখ বন্ধ করে পরিবেশটা উপভোগ করছি। কেমন শান্তি শান্তি লাগছে। আমি সবসময় এই শান্ত প্রকৃতির মাঝে নিজে হারিয়ে চাই। চোখটা খুলে মুচকি হেসে সামনে তাকালাম। চুপচাপ বাসা থেকে বের হয়ে রাস্তায় হাঁটতে থাকলাম। এমনিতেই সবটা সুন্দর, তার উপর এটা ক্যান্টনমেন্ট, সব একদম নিট আর ক্লিন। এবার দেই আমার দুলাভাইয়ের পরিচয়। ভাইয়ার পরিচয় ল্যান্স কর্পোরাল রিয়াদ মাহমুদ, বাংলাদেশ আর্মি। তাই সেই সুবাদে চট্টগ্রামে আমাদের ক্যান্টনমেন্টে থাকা। আমি একদম নিজের মতো হাঁটছি আর এই সুন্দর মিষ্টি সকালটাকে উপভোগ করছি আর মুগ্ধ নয়নে উঁচু নিচু পাহাড়ের দিকে তাকিয়ে হাসছি। সময়ের দিকে খেয়ালই ছিল না। ঝিরিঝিরি বৃষ্টি আমাকে হালকা ভিজিয়ে দিচ্ছিল। হঠাৎ মনে হলো কেউ আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু নজরটা আমার কাছে একদমই বাজে মনে হয়নি। তাই আশেপাশে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পাইনি। কিছুক্ষণ দাঁড়িয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আপু আর ভাইয়া আমার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। বাসায় এসে দেখি আপু আর ভাইয়া ড্যাবড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে। আজব, এভাবে তাকানোর কি আছে? আমি প্রথমে চমকে গেলেও পরক্ষণে স্বাভাবিক হয়ে জিজ্ঞাসা করলাম, তোমরা দুজন এভাবে কেন তাকিয়ে আছো? আপু, আফরা বোন, আমার এভাবে না বলে কেন বেরিয়ে গেলি? না বলে কোথায়? আর তোমরা দুজনে ঘুমুচ্ছিলে তাই ডাকিনি। আর আমি তো দূরে কোথাও যাইনি, রাস্তার ওই পাশটায় পাহাড়ে গিয়েছিলাম। পাহাড়ে উঠিওনি? ভাইয়া, কিন্তু আমাদের তো ভয় হয় শালিকা। আমার একটা মাত্র অবিবাহিত শালিকাকে কেউ যদি কিডন্যাপ করে নিয়ে যায়, তাহলে আমাদের কি হবে? ভাইয়ার কথা শুনে আমি হা হয়ে গেছি। এই লোক বলে কি? ভাইয়া, এটা ক্যান্টনমেন্ট, আর তুমিও সাধারণ কেউ নও। তাহলে ভয় কেন পাচ্ছিলে? ভাইয়া, তবুও বাচ্চাদের মতো করে। ভাইয়া, আপু, এই থামো তো। আমার বোনটাকে এভাবে কেন বলছো? ওর যেখানে ইচ্ছে সেখানে যাবে। কিন্তু আফরায়ের পর থেকে আমাকে একটু বলে যাস, তাহলে টেনশন কম হবে। ওকে আপু, ওকে, তোমায় বলে যাব। হ্যাপি? আপু, হ্যাপি। এবার গিয়ে বিচ্ছু বাহিনীর কাছে যা। চাইলে একটু ঘুমিয়ে নিতে পারিস। না আপু, আমার মনটা এখন খুবই ভালো। ঘুমালে মুড খারাপ হয়ে যাবে, তাই নো ঘুম। চাইলে আমি তোমায় হেল্প করতে পারি। আপু, না না, আমার হেল্প লাগবে না, তুই যা। একটুকু কাজ আমি পারব। ওকে মাই সুইট সিস্টার। হেসে দিয়ে, আপু, তুই তো ভেজা, ড্রেসটা তাড়াতাড়ি চেঞ্জ কর। ওকে। রুমে এসে দেখি পুচকু দুটো ঘুমিয়ে আছে খাটের দুই কোনো আর মাঝখানে, দুজন ঘুমানোর মতো ফাঁকা রেখে। আমি গিয়ে মাঝখানে শুতেই দুইজনে একসাথে আমাকে জড়িয়ে ধরে গালে চুমু দিল। আর আমিও জড়িয়ে ধরলাম। গুড মর্নিং বেবিস, উঠে পড়ো, সকাল হয়ে গেছে। আর মর্নিং কিস নিতে হলে আগে উঠতে হবে। ব্যাস বলতে দেরি, এদের লাফ দিয়ে উঠতে দেরি নেই। আমিও দুইজনকে কিসি দিয়ে ওয়াশরুমে পাঠালাম। আর আপুর কাছে চলে গেলাম সাহায্য করতে। ডাইনিং টেবিলে, বাবা, তুমি আর ভাইয়া কাল না গেলে হয় না? করুণ সুরে। বাবা, না রে মা, আমার ব্যবসার কাজ আছে, আর তোর ভাইয়া এমনই কদিন হসপিটাল যায়নি, রোগীদের কথাও তো একটু ভাব। হ্যাঁ, ঠিকই বলেছ, মন খারাপ করে। আপু আমার মন ভালো করার জন্য বলল। আপু,
আফরা কাল তোকে নিয়ে ঘুরতে যাব। বাবা আর আদিব রওনা হলে রেডি থাকিস। ওকে আপু। রিয়াদ, ভাইয়া, আচ্ছা আমার শালিকার মনটা এখনো কেন খারাপ? আচ্ছা আজ যদি তাকে নিয়ে ফুচকা খেতে যাই তাহলে কি তার মন ভালো হবে? খুশি হয়ে, সত্যি? ভাইয়া, 100% সত্যি। হেসে। বিকেলে আপু, ভাইয়া, আমি আর পুচকু দুটো। আদিব ভাইয়া আর বাবাকে এত করে বললাম তাও আসলো না। বাবা বসে বসে নিউজ দেখবে আর ভাইয়া আছে কনফারেন্সে। ভাইয়াকে এত করে বললাম ক্যান্টনমেন্টের বাইরে চলো কিন্তু না। তার কোনো স্যারের সাথে মিটিং আছে তাই বাইরে যেতে পারবে না। কাল নিয়ে যাবে। আমিও আর কিছু বলিনি। মানুষের ব্যস্ততা থাকতেই পারে। আপু, ভাইয়া, ওই তো ফুচকার গাড়ি। আমি যাই বলেই দৌড়ে চলে গেলাম। আর পিচ্ছি দুটো হাসছে, কারণ ওরা আমার মতো এতটাও এক্সাইটেড নয় ফুচকার ব্যাপারে। বিষয়টা আমার জন্য ভারী লজ্জাজনক। কিন্তু বলে না সব বিষয় লজ্জাটা ঠিক মানায় না, তাতে পস্তাতে হয়। আমি কথাটা মনে প্রাণে মানি তাই আর কিছু বললাম না। ফুচকাওয়ালাকে উদ্দেশ্য করে, মামা, ঝাল দিয়ে 2 প্লেট ফুচকা কিন্তু দিবেন 1 প্লেটে। ফুচকাওয়ালা, আচ্ছা। আর 3 প্লেট আলাদা, 2টা নরমাল আর একটা বাচ্চাদের। আপু, ভাইয়া আর বাচ্চারা ইতিমধ্যে চলে এসেছে। আপু, অর্ডার দেওয়া শেষ? হুম। তা আর বলতে, আমি তো ফুচকা খেতে ব্যস্ত। আশেপাশে কি হচ্ছে তা সম্পর্কে কোনো ইন্টারেস্ট নাই আপাতত। এর মধ্যেই ভাইয়ার মোবাইলে ফোন আসে, আমাদের বসিয়ে কথা বলতে একটু দূরে যায়। হয়তো কেউ আসবে। আমি তো মনের সুখে ফুচকা খাচ্ছি আর মাঝে মাঝে আপু আর বাচ্চাদের সাথে কথা বলছি। আমার ওড়নাটা বড্ড জ্বালাচ্ছে, বাতাসের জন্য বারবার উড়ছে। আর তা দেখে রাফিন আমার ওড়নাটা ধরে নিজে নিজে লুকোচুরি খেলতে লাগল। বিষয়টা অস্বাভাবিক কিউট লাগছে। আমি খাওয়া শেষ করে রাফিনের সাথে খেলতে লাগলাম। দূরে ভাইয়াকে দেখতে পারছি, একটা লোকের সাথে কথা বলছে। লোকটা ভাইয়ার থেকেও খানিকটা লম্বা, কিন্তু আমি লোকটার চেহারা দেখতে পারছি না। ভাইয়ার মুখটা আমার দিকে ফিরানো আর ওই লোকটার পিছন দেখতে পারছি। লোকটা সেই অ্যাটিটিউড নিয়ে পকেটে হাত গুজে ভাইয়ার সাথে কি কথা বলছে, যেন কিছু আদেশ দিচ্ছে। আমার দিকে ভাইয়ার চোখ পড়তেই ইশারায় জিজ্ঞাসা করল কিছু লাগবে কিনা। আমি ইশারায় না বলে বাচ্চাদের সাথে দুষ্টুমি করা শুরু করলাম আর ও এদিকে তাকায়নি। তাকালে হয়তো দেখতে পেতাম অবাক চোখে কেউ আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর ভাইয়া হাসতে হাসতে আমাদের কাছে এলো। কি ভাইয়া অনেক খুশি মনে হচ্ছে। ব্যাপারটা কি বলো তো? ভাইয়া, আমার শালিকা যে এত লাকি হবে আমার জন্য তা ভাবিনি। অবাক হয়ে, মানে? ভাইয়া, আজকেই আমাদের একটা কেস সলভ হলো, যেটা নিয়ে বেশ কদিন চিন্তায় ছিলাম। হেসে দিয়ে, তাই বলে সব ক্রেডিট আমায় দিয়ে দিল? তোমরা তো নিশ্চয়ই অনেক পরিশ্রম করেছ। ভাইয়া, হ্যাঁ তা ঠিক। আচ্ছা তোমাদের খাওয়া শেষ? তাহলে চলো। আপু, সে কি? তুমি খাবে না? ভাইয়া, না, এখন সময় নেই। আমায় একটু বের হতে হবে। তোমাদের বাসায় দিয়ে আমি আবার এক জায়গায় যাব। আপু, আচ্ছা। তারপর ভাইয়া আমাদের বাসায় দিয়ে বের হলেন। পরদিন খুব সকালে বাবা আর ভাইয়া ঢাকার উদ্দেশ্যে বের হলেন। আমার মনটা খুব খারাপ হয়ে গেল। বাবা আর ভাইয়া যাওয়ার আগে এতগুলা চকলেট আর টাকা দিয়ে গেলেন। বুঝি না এত টাকা দিয়ে আমি কি করব।
আমি তো চকলেটেই খুশি। রিয়াদ ভাইয়াকে বলে ঠিক করলাম একদম সকাল সকাল বান্দরবনের উদ্দেশ্যে বের হব। যেহেতু ভার্সিটিতে ভর্তি হতে আরও কিছুদিন বাকি আছে তাই এই কদিন খুব ঘুরব। তাই ঠিক করলাম বান্দরবনের বিভিন্ন জায়গায় ঘুরব। প্রথমে যাব বগাকাইন হ্রদে। বান্দরবন শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বগাকাইন হ্রদের অবস্থান কেওক্রাডং পর্বতের গা ঘেঁষে রুমা উপজেলায়। এটি একটি আবদ্ধ হ্রদ। এটি বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির হ্রদের মধ্যে একটি। রুমা উপজেলার পূর্ব দিকে শঙ্খ নদীর তীর থেকে ২৯ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত একটি মৌজার নাম নাইতং মৌজা। এই মৌজার পলিতাই পর্বতশ্রেণীর অন্তর্গত একটি পাহাড়ের চূড়ায় হ্রদটি অবস্থিত। হ্রদটি যে উচ্চতায় অবস্থিত তা থেকে ১৫৩ মিটার নিচে একটি ছোট ঝর্ণার উৎস আছে যা বগা ছড়া নামে পরিচিত। হ্রদের পানি কখনো পরিষ্কার আবার কখনো ঘোলাটে হয়ে যায়। কারণ হিসেবে অনেকে মনে করেন এর তলদেশে একটি উষ্ণপ্রস্রবণ রয়েছে। সকাল সকাল আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা হই। সকাল ৭টার দিকেই ভাইয়া ড্রাইভ করা শুরু করে। আমি সামনে বসেছি ভাইয়ার পাশে, আর আপু বাচ্চাদের নিয়ে পিছনে বসেছে। আমি পিছনে গিয়ে আপুকে সামনে দিতে চেয়েছিলাম কিন্তু ভাইয়া আর আপু দুইজনেই মানা করল। কেন করল তার বিষয়ে আমি এখনো সন্দিহান। রাস্তায় আপু আর বাচ্চাদের সাথে অনেক মজা করছিলাম। হঠাৎ ভাইয়া আমাকে বলল, ভাইয়া, শালিকা। জি ভাইয়া। ভাইয়া, আমাদের সাথে আরেকজন যাবে। কাচুমাচু করে অটোমেটিক আমার ভ্রু কুঁচকে এলো। কিন্তু আমরা মনে হয় ফ্যামিলি ট্রিপে এসেছি, রাইট? ভাইয়া, হ্যাঁ, কিন্তু একজনই তো। আর তাছাড়া উনি আমার সিনিয়র স্যার, আমাদের ক্যাপ্টেন। আমি কিছু বলার আগে আপু বলল, আপু, আফরা রাজি হয়ে যা। মানুষ বেশি থাকলেই তো মজা। ঠিক আছে। বেশ কিছুক্ষণ পর ভাইয়া গাড়িটা সাইড করে কাউকে ফোন করলেন। ফোন কেটে গাড়ি থেকে নামলেন। ভাইয়া, গাড়ি থেকে কেন নামলে? ভাইয়া, ওয়েট করো। ভাইয়া লোকটাকে দেখে তার কাছে গিয়ে কি যেন বললেন আর গাড়ির চাবি দিয়ে গাড়ির পিছনে বসলেন। আর ভাইয়ার স্যার ড্রাইভিং সিটে বসে আমার দিকে একবার তাকিয়ে ড্রাইভ করা শুরু করলেন। আমি ভ্রু কুঁচকে ভাইয়াকে বললাম, ভাইয়া, তুমি তো সামনেও বসতে পারতা। আমি আর আপু পিছে বসতাম। আমার কথা যেন লোকটার পছন্দ হয়নি। আর চোখে একবার আমার দিকে তাকিয়ে লুকিং গ্লাসে ভাইয়ার দিকে তাকালেন। তৎক্ষণাৎ ভাইয়া আমাকে বললেন, ভাইয়া, আসলে শালিকা বউয়ের সাথে বসতে ইচ্ছে হচ্ছিল তাই। মেকি হেসে, শুরুতে এতবার করে বললাম, তখন বসতে ইচ্ছে হয়নি? ভাইয়া উত্তর দেওয়ার আগে ওই লোকটা আমাকে ধমকে বলল, চুপচাপ বসো। এত কথা বলো কেন? উনার কথা শুনে আমি কেঁপে উঠলাম, কেননা আজ পর্যন্ত এভাবে কেউ ধমক দেয়নি। চোখের কোনো পানি চলে এলো। মুখ ফুলিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি। একবার ভাইয়া আর আপুর দিকে তাকিয়ে দেখি বাচ্চাগুলো যে ঘুমিয়ে গেছে তার ভালোই সুযোগ নিচ্ছে এরা। আর এই ফাজিলটা আমাকে বারবার আর চোখে দেখছে, যা আমি বেশ উপলব্ধি করতে পারছি। আর আমি কি বলবো? জানালার কাঁচ নামিয়ে বাইরের বাতাস আর প্রাকৃতিক দৃশ্য দেখছি। সকালে গোসল করে আসায় চুলগুলো এখনো ভেজা, তাই চুলগুলো ছাড়াই রেখেছি। একবার লোকটার দিকে তাকিয়ে দেখেছিলাম। নিঃসন্দেহে একজন সুদর্শন পুরুষ। যেমন হাইট তেমন স্টাইল আর হ্যান্ডসাম। তার দিকে তাকাতেই বুকের ভেতর কেমন যেন ধুক করে উঠেছে, তাই ভয়েও আর তাকাইনি। তার মধ্যেই ভাইয়া পরিচয় পর্ব শুরু করলেন। ভাইয়া, আফরা।
ইনি হলেন ক্যাপ্টেন আরফান চৌধুরী আদ্র। আর ক্যাপ্টেন, এই হলো আমার শালিকা। ভাইয়া বলার আগেই উনি বলে উঠলেন, আদ্র, আফরা তাবাসসুম তুরফা। বয়স 19 বছর। সাইকোলজি নিয়ে চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে। বাবা ব্যবসায়ী, ভাই ডক্টর। দ্যাট মাচ অফ হার আইডেন্টিটি ইজ এনাফ ফর মি। আমি পুরো অবাক চোখে তাকিয়ে আছি। এই লোক আমার পরিচয় কিভাবে জানল? তাও এত। আমি যখন তার দিকে গোল গোল চোখে তাকিয়ে আছি, তা খেয়াল করে সে আমার দিকে না তাকিয়েই হালকা হাসল। আমি আর কিছু না বলে বাইরে তাকিয়ে রইলাম। ভাইয়া আর আপুকে দেখে মনে হলো তারা বিন্দুমাত্র অবাক হয়নি, বরং আমি ভুল করে অবাক চোখে তাকিয়েছিলাম। প্রায় 4 ঘন্টা 45 মিনিট পর আমরা বান্দরবন সিটিতে পৌঁছাই। আজ মেঘবাড়ি রিসোর্টে থেকে সিটির আশেপাশে ঘুরব। গাড়িতে আমি ঘুমিয়েই গিয়েছিলাম। চোখ খুলতে দেখি আপু আমায় ডাকছে। আশেপাশে তাকিয়ে দেখলাম সবাই নেমে গেছে আর আদ্র কিছুটা দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। কথা বলতে বলতে বেশ কয়েকবার আমার দিকে আর চোখে তাকিয়েছে। ফোনে কথা বলা শেষ হতেই আমাদের দিকে এগিয়ে এলো আর ভাইয়াকে বলল, আদ্র, রিয়াদ ভাইয়া, আমরা কিন্তু সিটিতে ঘুরে ক্যান্টনমেন্ট যাচ্ছি। এন্ড এটাই ফাইনাল। ভাইয়া, কিন্তু ক্যাপ্টেন। আদ্র, ডোন্ট কল মি ক্যাপ্টেন। এখন ছুটিতে আছি তুমিও আর আমিও, সো এখন আমি তোমার ছোট ভাই পরিচয় আছি। ভাইয়া, ওকে আদ্র। কিন্তু কথা হচ্ছে আমার শালিকাকে নিয়ে। সে যদি যেতে না চায়? আদ্র, আমি তো তার মতামত চাইনি। ভাবলেশহীনভাবে। এবার আর চুপ করে থাকতে পারলাম না। এই যে হ্যালো মিস্টার, ভাবেন কি নিজেকে? আমরা এখানে ঘুরতে এসেছি তো ক্যান্টনমেন্ট কেন যাব? ভ্রু কুচকে। আদ্র, কারণ বগাকাইন হ্রদে আমরা কালকে যাচ্ছি। আজ রেস্ট নিতে হবে। তাই বলে ক্যান্টনমেন্ট কেন? এর মধ্যে আপু বলে উঠল, আপু, চল না আফরা। তুই তো বান্দরবন ক্যান্টনমেন্টে তো কখনো আসিসনি, ঘুরে নে না। আপুর কথা আর ফেলতে পারলাম না, তাই বললাম, ওকে, যেমন তোমরা বলবে। আদ্র আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে সানগ্লাস চোখে দিয়ে ড্রাইভিং সিটে বসল। এবারও আমায় অগত্যা সামনে বসতে হল। সিটিতে ঘোরাঘুরি করে শেষ করে রওনা দিলাম ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। গাড়ি ড্রাইভ করে ক্যান্টনমেন্টের ভিতরে খুব সুন্দর একটা বাড়ির কাছে থামালো। বাড়িটা বাইরে থেকেই এত সুন্দর, না জানি ভেতরে কত সুন্দর। আদ্র আগে গিয়ে গেট খুলে আমাদের ভিতরে নিলেন। ভিতরটা আসলেই সুন্দর। ভাইয়ার থেকে জানতে পারলাম এটা ওনার কোয়ার্টার বাড়ি। আমাকে উপরে একটা রুম দেওয়া হলো। খানিকটা দূরে আপু, ভাইয়ার রুম। আজ তাদের প্রাইভেসি দিতে চেয়েছি, তাই পুচকু দুটোকে আমার কাছে রেখেছি। সকালে গোসল করলেও জার্নি করার জন্য মাথাটা ভার হয়েছিল, তাই আবার গোসল করলাম। গোসল করে বের হয়ে রুম থেকে বের হলাম। পরনে একটা ছাই রঙের 3 পিস। চুলগুলো টাওয়াল দিয়ে খোপা করা, তবুও কিছু অবাধ্য চুল সামনে মুখে পড়ে রয়েছে। রুম থেকে বের হয়ে কিছুদূর যেতেই আলো চলে গেল। আমি ভয় পেয়ে গেলাম। ভাগ্যিস পুচকু দুটোকে ঘুম পাড়িয়েছিলাম। কিন্তু আমার তো ভয় লাগছে। আস্তে আস্তে পা বাড়াতেই মনে হলো কেউ হঠাৎ করে আমাকে দেয়ালে চেপে একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার ঠোঁটে চুমু খেতে শুরু করল। আমি তো পুরো অবাক। কি হচ্ছে আমার সাথে? আমি অবয়বটাকে এত ঠেলছি, কিন্তু সে বিন্দুমাত্র নড়ার নাম করছে না, বরং স্পর্শটা ক্রমশ গভীর হচ্ছে। আমি আর নিতে পারলাম না।
অজ্ঞান হয়ে সামনে থাকা ব্যক্তির গায়ে হেলে পড়লাম। পরে আর কিছু মনে নেই। সকালে উঠে নিজেকে বিছানায় আবিষ্কার করি। কিন্তু আমি এখানে কি করে এলাম? কাল তো লবিতে আমার সাথে, কিন্তু আমায় এখানে কে নিয়ে এলো? মাথা ব্যথা করছে একটু একটু। উঠে দেখি পুচকু দুটো আমার পাশে নেই। দরজার শব্দে সামনে তাকালে দেখি আপু ট্রেতে করে ব্রেকফাস্ট নিয়ে এসেছে। কষ্ট করে উপরে আনলে কেন? আমি নিচেই তো খেতে পারতাম। আপু, আরে না, কোনো কষ্ট হয়নি। কাল তোর জ্বর এসেছিল, তাই এখন কিছুক্ষণ রেস্ট নিবি, তারপর আমরা বের হব। ইস রে, আমার জন্য তোমরা সাফার করছো। সরি। আপু, মার দেব ধরে, বেশি কথা বলে। আর কাল অত রাতে তুই কেন গোসল করতে গেলি? আসলে শরীরটা ভালো লাগছিল না, তাই। আপু, আচ্ছা আয় খাইয়ে দিই, তারপর কিছুক্ষণ রেস্ট নিবি। আমি খেতে খেতে আপুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপু, আমি এখানে কি করে এলাম? আপু, তুই লবিতে অজ্ঞান হয়ে পড়েছিলি। তোকে আদ্র দেখতে পেয়ে রুমে নিয়ে এসে আমাকে ডাকে। উনি ওইখানে কি করছিল? ভ্রু কুচকে। আপু, আরে আলো চলে গিয়েছিল না, তাই দেখতে গিয়ে তোকে অজ্ঞান অবস্থায় পায়। আপুর কথা শুনেও কেমন যেন বিশ্বাস করতে পারছিলাম না। মনের কোথাও যেন একটা সন্দেহ রয়ে গেছে। সকালে আপু আমাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে গিয়েছিল। একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম। আসলেই ফ্রেশ লাগছিল। গোলাপি রঙের একটা লং কুর্তি পরলাম, সাথে লেডিস জিন্স। ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে কাজল, চুলগুলো নিয়ে উঁচুতে একটা পনিটেইল করে গলায় একটা স্কার্ফ পেঁচিয়ে নিয়েছি। আর পায়ে হাইকিং শু। ব্যাস, আমি রেডি। রুম থেকে রেডি হয়ে বের হতেই সবার দেখা মিললেও আদ্রর দেখা পাওয়া যায়নি। হয়তো রেডি হচ্ছে। পুচকু দুটো আমাকে দেখে দৌড়ে কাছে আসে। আমিও নিচু হয়ে ওদের গালে, কপালে আদর দিলাম, ওরাও আমার গালে চুমু দিল। আর এই সব কাণ্ড দুই ক্যামেরায় বন্দী হয়েছে। এর আদ্রর চোখে আর এক ভাইয়ার ক্যামেরায়। আদ্র রেডি হয়ে নিচে নেমেই আমাদের এভাবে দেখে থমকে দাঁড়ায়। তার মুখে আনমনেই এক চিলতে হাসি ফুটে ওঠে। আমি উঠে দাঁড়াতেই দেখি আদ্র মুগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে আছে। এবার বেশ অস্বস্তি বোধ হলো আমার। কারোর দিকে এভাবে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকার কোনো মানেই হয় না। আর সেখানে আমি আহামরি সুন্দরীও না। উজ্জ্বল শ্যামবতী কন্যা আমি। যাই হোক, তবুও কম জ্বালায় ভুগিনি। স্কুল, কলেজ, এমনকি বাসায়ও বহুত প্রপোজাল এসেছে, কিন্তু কেউই পাত্তা পায়নি। আমার স্বপ্ন পূরণে কাউকে বাধা হতে দেইনি। তাই লাইফে প্রেম জিনিসটা কেমন তা বলতে পারবো না। বান্ধবীদের প্রেম দেখেছি, কিন্তু আমার কাছে তা নিছক সময় নষ্ট বলেই মনে হয়েছে। প্রেমের প্রতি আমার এমন অনীহা দেখে আমার প্রায় বান্ধবীই বলতো, আফরা, তুই ঠিকই প্রেমে পড়বি। তখন প্রেমের টানে শত মাইল দূরে যেতেও দ্বিধা বোধ করবি না। প্রেমকে যে আমি ঘৃণা করি তা কিন্তু মোটেই না। আমিও চাই প্রেম করতে, কিন্তু স্বপ্নকে তার চেয়েও বেশি প্রাধান্য দেই। হয়তো কেউ আসবে আমার জীবনে যে নিজের ভালোবাসা দিয়ে আমাকে এক অন্য অনুভূতির সাথে পরিচয় করাবে। আমি সেই দিনটার অপেক্ষা করব। বান্দরবন থেকে প্রায় 3 ঘন্টা সফর করতে হয় বগাকাইন হ্রদে পৌঁছাতে। এমনেতেই আমি এই চিরহরিত বনকে খুব পছন্দ করি, তার মধ্যে চারপাশে সবুজ আর মাঝের এই গভীর হ্রদ যেন সকলের মন কাড়ে। আমি গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে হ্রদের কাছে চলে যাই।
বাতাসের সাথে সাথে হ্রদের পানিও সমান তালে বইছে। অসাধারণ সৌন্দর্য এই জায়গার। ঠিক করলাম এখানে অনেকটা সময় কাটাবো। আমি তো আশেপাশে ঘুরতে লাগলাম। ঘোরাঘুরি করে হ্রদের পাড়ে বসলাম। আপু আর ভাইয়ার দিকে তাকিয়ে দেখি তারা তাদের ফ্যামিলি ফটো তুলতে ব্যস্ত। আমাকেও একবার ডাকা হয়েছে, কিন্তু আমি মানা করে দিয়েছি। আমার মতে প্রকৃতি উপভোগ করা উচিত। প্রকৃতিকে উপলব্ধি না করে কিছু ছবি তুললেই তার সঠিক মর্ম বোঝা যায় না। আশেপাশে এমন সুন্দর পরিবেশ, খুঁটিনাটি সৌন্দর্য উপলব্ধি না করলে ট্রাভেল করাটাই বৃথা হয়ে যাবে। বিভিন্ন ভাবনা ভেবে হ্রদের পানিতে নজর দিলাম। আল্লাহর সৃষ্টি এই পৃথিবীতে ছোট ছোট অনেক সৌন্দর্য লুকিয়ে আছে যা আমরা আমাদের নিত্যদিনের ব্যস্ততায় হারিয়ে ফেলছি। সাথে হারিয়ে ফেলছি আমাদের ইচ্ছাশক্তি। হঠাৎ করে চোখ গেল আদ্রর উপর। লোকটা ভারী অদ্ভুত। এখানে অনেক পর্যটক এসেছে এবং সবাই নিজেদের মতো ব্যস্ত। হয়তো কেউ ছবি তুলছে, নয়তো আড্ডা দিচ্ছে। কিন্তু আদ্রকে একদম আলাদা মনে হল। হ্রদের নীরবতাই যেন তার কাম্য ছিল। নিজের মনে হ্রদের পাড়ে বসে ডায়েরিতে কিছু লিখছেন আর আনমনে হাসছে। কি সুন্দর সেই হাসি! আগে ভালো করে খেয়াল না করলেও এখন তাকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার ইচ্ছাটা ফেলতে পারলাম না। তার হাসিটা যেন এই পরিবেশের সাথে একদম মানানসই। চোখের পাপড়ি ফেলার সাথে সাথে সেই অদ্ভুত সুন্দর হাসি। এ যেন প্রকৃতির সাথে মিলে নতুন এক ছন্দের তাল সৃষ্টি করছে। একটা বিষয় অবাক লাগল, এই যুগে ডায়েরি লেখার চল একদমই দেখা যায় না। মানুষকে কি বলবো, আমি নিজেও ডায়েরি লিখি না। মনে হয় মনের কথা যাকে লিখছি সে না পড়ে অন্য কেউ পড়লেই মারাত্মক বিপদ। যেখানে সবাই স্মার্টফোন হাতে নিয়ে আধুনিকতার সাথে তাল মিলাচ্ছে সেখানে উনি বসে ডায়েরি লিখছে, ভারী অদ্ভুত। ভেবে আনমনেই হেসে দিলাম। বড্ড ইচ্ছে করল ওই ডায়েরির লেখাগুলো পড়তে। কিন্তু কারো ডায়েরি এভাবে পড়া একদমই শোভা পায় না। খুব ইচ্ছে হচ্ছিল আদ্রর সাথে বসে একটু গল্প করে প্রকৃতি বিলাস করা যাক। ইচ্ছেটাকে প্রাধান্য দিয়ে চলে গেলাম আদ্রর কাছে। আমি কি এখানে বসতে পারি? আদ্র আমার দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে ডায়েরিটা ঝট করে বন্ধ করে বলল, আদ্র, অবশ্যই। এটা আমার জায়গা নয়। এখানে আপনি আমি সবাই বসতে পারি। হ্যাঁ, তা তো অবশ্যই পারি, কিন্তু পাশে কেউ থাকলে তাকে জিজ্ঞাসা করাটা হলো ভদ্রতা। আদ্র গোমরা মুখ মৃদু হেসে, ভালো বলেছেন, বসুন। আমিও ঝট করে ওর পাশে বসে পড়লাম। কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞাসা করলাম, আপনি এখানে একা বসে কি করছেন? আদ্র, ডায়েরি লিখছিলাম। ভাবলেশহীনভাবে। এই যুগে কেউ ডায়েরি লিখে শুনিনি তো। হালকা হেসে, আদ্র, এই যুগে কেউ ছবি না তুলে প্রকৃতি বিলাস করতেও আগে দেখিনি। মুচকি হেসে আমিও হেসে দিলাম। তার মানে উনি আমাকে লক্ষ্য করেছেন। তাও বললাম, আমার কাছে আধুনিকতার চেয়ে প্রকৃতি বেশি প্রাধান্য পায়। তাই আদ্র, আমার কাছেও ডায়েরি লেখাটা বেশি প্রাধান্য পায়। কেননা অনেক অব্যক্ত কথা যা হয়তো সবসময় সেই মানুষটির কাছে পৌঁছে দেওয়া যায় না, তা ডায়েরিতে লিখে মনটাকে হালকা করা যায়। আমি কিছু না বলে হালকা হাসলাম। আপনার ডায়েরিটা খুব পড়তে ইচ্ছে করছে। জানি এটা অন্যায়, কিন্তু বাঙালিদের তো নিষিদ্ধ জিনিসে বরাবরই বেশি আগ্রহ। আদ্র, আপনার জন্য যদি লেখা হয় তবে হয়তো নিয়তির মাধ্যমে ডায়েরিটা আপনার কাছে পৌঁছে গেলেও যেতে পারে। বলেই খুব অদ্ভুতভাবে হাসল। কিন্তু তার কথার বা হাসির কোনো টারি আমি মানে খুঁজে পেলাম না। তাই আর চেষ্টাও করিনি।
এর মধ্যে দেখলাম আপু আর ভাইয়া আমাদের দিকে তাকিয়ে একটু হাসল। আর বাচ্চাগুলো আমাকে দেখে দৌড়ে আমার কাছে আসলো। ভাইয়া হয়তো বারণ করেছিল, তা সম্পূর্ণ অগ্রাহ্য করে ছুটে চলে এসেছে। রাফিন এসেই আমার গালে একটা চুমু দিয়ে দাঁড়িয়ে গেল। আদ্র ওকে দেখে কোলে তুলে নিয়ে আদর করতে লাগল। আর রাইসা আমার গলা জড়িয়ে গালে চুমু দিয়ে আমার পাশ ঘেঁষে বসল। ভাইয়া সুযোগের ঠিক ব্যবহারটাই করল। আমি হেসে আদ্রর দিকে তাকানো আর আদ্র হেসে বাচ্চাদের আদর করছে, এই অবস্থার একটা ক্যান্ডির ছবি তুললেন ভাইয়া। ছবিটা এত কিউট উঠেছে যা বলার বাহিরে। দেখে মনে হচ্ছে একটা কিউট, সুইট ফ্যামিলি। যদিও প্রথমে ছবিটা দেখিনি, পরে দেখেছি। আমরা লাঞ্চটা ওইখানেই সারলাম। তারপর আস্তে আস্তে থানচির উদ্দেশ্যে রওনা দিলাম। এবার আমাকে আর বলতে হয়নি, নিজেই সামনের সিটে বসেছি। আদ্র পাশে ড্রাইভ করছেন আর সবাই পিছনে। আজ অজান্তেই কেন যেন আমার মুখে এক চিলতে হাসি ফুটে আছে। আদ্রকে খেয়াল করলাম, সেও বেশ খুশি। প্রায় 3 ঘন্টা 30 মিনিট পর আমরা থানচি পৌঁছালাম। বগাকাইন লেকের পাশেই কেওক্রাডং পাহাড়েও আমাদের ঘোরা হয়েছে। আর আমার ইচ্ছেতে আবার উল্টো পথ ধরে এসেছে থানচি। লোকটার আসলেই ধৈর্য আছে। নীলগিরিতে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে হয়ে গেছে। এমনেতেই পথ অনেক দুর্গম, কিন্তু আমাদের কাছে তো এমনই 2 জন পাওয়ারফুল আর্মি আছে, তাই চেকিং নিয়ে তেমন সমস্যা হয়নি। তার উপর আদ্রকে যতবার দেখেছে ততবার সম্মান দিয়ে পথ ছেড়েছে। বিষয়টা আমার কাছে আসলেই বেশ লেগেছে। তাও খুব সাবধানতার সাথেই ড্রাইভ করেছে আদ্র। বাচ্চারা তো গাড়িতে সেই কখন ঘুমিয়ে গেছে। টের পাচ্ছি আপু আর ভাইয়া ফুসুরফাসুর করে তাদের প্রেমালাপ করছে, যা শুনে আমার ব্যাপক হাসি পাচ্ছে আর আদ্র বারবার ভীষণ খাচ্ছে। আমি বুঝি না বিয়ের এত বছর পরও এদের মাঝে এত প্রেম কথা থেকে আসে। আসলেই ভালোবাসা জিনিসটা একটা ম্যাজিকের মতো, পাশে থাকলেই মন ভালো হয়ে যায়। জানি না আমার সেই সুপ্ত ভালোবাসা কার জন্য রয়েছে, কবে আমার জীবনেও আমাকে ভালোবাসার জন্য সেই নির্ধারিত মানুষটি আসবে। আদ্রর বাসা আমাদের আগে পড়ে, তাই সে আগেই নেমে গেছে আর বাসা পর্যন্ত ভাইয়া ড্রাইভ করেছে। বাসায় আসতে আসতে প্রায় অনেক রাত হয়ে গেছে। আদ্র চেয়েছিল আমাদের বাসা পর্যন্ত দিয়ে যেতে, কিন্তু ভাইয়া জোর করে তাকে পাঠিয়ে দিয়েছে। কেননা আমাদের দিতে আসলে তার বাসায় যেতে অনেক দেরি হয়ে যেত। বাসায় পৌঁছে দেখি পুচকু দুটো ঘুমিয়ে গেছে। অবশ্য গাড়িতেও অনেক ঘুমিয়েছে। আপু একা কোলে নিতে পারছিল না, তাই ভাইয়াও ওদের কোলে নিয়ে বাসায় দিয়ে আসতে গেল। আমি গাড়ি থেকে নেমে ব্যাগ নিতে গিয়ে দেখি আদ্র তার ডায়েরিটা ভুলে ফেলে গেছে। তাই আমি নিয়ে নিই, পরে ফেরত দেওয়া যাবে। তারপর আমি বাসায় এসে ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দেই। আজও সকালে নামাজ পড়ে বের হয়ে গেলাম প্রকৃতি বিলাসে। ক্লান্ত থাকলেও এই কাজটা কখনোই বাদ দেওয়া যাবে না। আজ হাঁটতে হাঁটতে অনেকটা দূর এসে গেছি। সময়ের বিষয়ে খেয়ালই ছিল না। যখন দেখলাম রাস্তায় আর্মিরা সবাই এক্সারসাইজ করছে, তখন খেয়াল হলো আমাকে বাসায় যেতে হবে। বাসায় এসে দেখি আপু অলরেডি নাস্তা বানিয়ে ফেলেছে। সবার সাথে বসে নাস্তা করলাম। কিন্তু ভাইয়াকে দেখে মনে হলো সে খুব তাড়ায় আছে। আমি ভ্রু কুঁচকে ভাইয়ার কাণ্ড দেখছি। আপুকে ইশারা করলে সে শুধু একটা দীর্ঘ শ্বাস ছাড়ে। তাই আমি ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া, তুমি এত তাড়াহুড়া কেন করছো? ভাইয়া, বইন রে, 1 সেকেন্ড লেট হলে ক্যাপ্টেন আমার খবর করে দিবে। তাই এত তাড়াহুড়া। তাকে কালকে দেখে তো এত স্ট্রিক্ট মনে হলো না। আর তাছাড়া কালকে উনিও আমাদের সাথে ঘুরেছেন, তাই দেখো গিয়ে হয়তো নিজেও দেরি করেই ঘুম থেকে উঠবে। ভাইয়া, দেরি করে উঠবে।
দেরি করে উঠলে তোকে পাহারা কে দিবে? আনমনে। আমাকে পাহারা দিবে মানে? ভ্রু কুঁচকে। ভাইয়া, না। কিছু না, মেকি হেসে। আর তাছাড়া তুই গতকাল অত রাতে ঘুমিয়ে এত সকালে কিভাবে উঠলি? আরে আমি তো নামাজ পড়তে এমনই উঠি। তাই আমার অভ্যাস আছে। আর আমাকে প্রকৃতি ডেকে বাইরে নিয়ে যায়, তাই অত সকালেই ঘুম ভেঙে যায়। হেসে। ভাইয়া, এই রে, অনেক লেট হয়ে গেল তোর সাথে কথা বলতে বলতে। আমি গেলাম, বাই। বলেই এক প্রকার দৌড় দিল ভাইয়া, আর আমি আর আপু দুজনেই হেসে দিলাম। আমার আর আদ্রর ডায়েরির কথা মনেই ছিল না। আজ ভার্সিটিতে প্রথম ক্লাস। আমি একটু সাজুগুজু করছি। যতই হোক আজ প্রথম দিন। তাতেও বিশেষ কোনো সাজ নেই। আমি নীল রঙের একটা লং ড্রেস পরেছি। আমার চুলগুলো প্রায় কোমর ছাড়িয়ে হাঁটু ছুঁই ছুঁই, তাই একটা বিনুনি করে নিয়েছি। চোখে কাজল যা সবসময়ই আমার চোখে থাকে, কানে ছোট ঝুমকা আর সামনে সম্পূর্ণ ঢেকে ওড়না নিয়েছি। আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক লাগিয়েছি, ব্যাস। আমার সাজ শেষ। আজ ভাইয়া আমাকে দিয়ে আসবে, প্রথম দিন তাই। এরপর থেকে ভাইয়া চাইলেও আর সাথে নেব না। হুহ, আমি কি বাচ্চা নাকি? ভাইয়া নিচে গাড়িতে ওয়েট করছে। আপু আমাকে দেখে মাশাল্লাহ বলে কপালে চুমু খেলো, আর আমি আপুর গালে চুমু দিয়ে বাই বলে চলে এলাম। রাফিন ঘুমুচ্ছে আর রাইসা স্কুলে, তাই কারো সাথে দেখা হয়নি। নিচে নেমে দেখি গাড়ি দাঁড়িয়ে আছে, আমি আর ৭-৫ না ভেবে ফ্রন্ট সিটে বসে পড়লাম। ভাইয়াকে সরি বলতে বলতে যে অনেকটা লেট হয়ে গেল। ইস, সরি ভাইয়া। আমার জন্য তোমার লেট হয়ে গেল। এমনেতেই তোমার ওই ক্যাপ্টেনকে তুমি যা ভয় পাও। আর বলতে পারলাম না। কারণ ড্রাইভিং সিটে আদ্র বসা। আমি তার দিকে বড় বড় চোখে তাকিয়ে ঢোক গিলছি। আশেপাশে তাকিয়ে ভাইয়াকে খোঁজার চেষ্টা চালাচ্ছি, কিন্তু কোথাও তাকে না পেয়ে নিরাশ চোখে আদ্রর দিকে তাকালাম। তার দৃষ্টি এখনো আমার দিকে। মনে মনে ভাবলাম, একেই বলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। ইনি এখানে কি করছে? ভয়ে ভয়ে তাকে জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কি করছেন আর ভাইয়া কোথায়? আদ্র শান্ত স্বরে জবাব দিল, আদ্র, আমি এখানে তোমাকে নিতে এসেছি, আর মাহমুদ পরে আমাদের জয়েন করবে। তার কাজ আছে। কিন্তু ভাইয়া তো বলেছে আমাকে ভাইয়া কলেজ নিয়ে যাবে, তাহলে? আদ্র, কেন? আমি নিয়ে গেলে সমস্যা? ভ্রু কুঁচকে হাসার চেষ্টা করে, না না, সমস্যা হবে কেন? আপনার মূল্যবান সময় এভাবে নষ্ট করার কোনো মানেই হয় না। আমি চলে যেতে পারব। বলেই গাড়ি থেকে নামতে চেয়েছিলাম, কিন্তু তার আগে আদ্র আমার হাত টেনে ধরলেন। এক ঝটকায় নিজের কাছে নিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, আদ্র, চুপচাপ বসো। বেশি কথা আমি পছন্দ করি না। আমার আর কি করার? চুপ করে বসে রয়েছি। আর উনি আমার দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দিলেন। আমার যে খারাপ লাগছিল তা কিন্তু নয়, বরং ভালোই লাগছিল। ওনাকে আমি আর্মি পোশাকে দেখিনি। আজও উনি ফর্মাল ড্রেস পরেছেন। আজব বিষয় হলো উনিও আজ নীল পরেছে। নেভি ব্লু শার্ট সাথে অ্যাশ জিন্স। চুলগুলো সুন্দর গোছালো আর মারাত্মক অ্যাটিটিউড। উফ অফ। আবার বুকটা ধুক করে উঠল। হঠাৎ উনি আমার কাছ থেকে আমার ফোনটা চাইলেন। আদ্র, তোমার ফোনটা দাও। কেন? আমি আমার ফোন আপনাকে কেন দেব? ভ্রু কুঁচকে। আদ্র, আমি তোমার ফোন খেয়ে ফেলব না। দাও।
একটু জোরে। আমিও আর কি করব, অগত্যা ফোনের লক খুলে ওনার হাতে ধরিয়ে দিলাম, আর উনি ফোনে কি যেন করলেন। আমার ফোন দিতে তেমন অসুবিধে হয়নি, কারণ আমার ফোনে তেমন কিছুই নেই। বেচারা কি করতে নিয়েছে সেই জানে। তাকাতে তাকাতে দেখি আমার ভার্সিটি এসে গেছে। আদ্রকে এখনো ডায়েরির কথা বলা হয়নি। মনে পড়তেই বলবো, তার আগে ভাইয়া ডাক দিল। আমি গাড়ি থেকে নেমে ভাইয়ার কাছে গিয়ে একটু রাগী গলায় বললাম, আমাকে না তোমার নিয়ে আসার কথা ছিল? ভাইয়া গোমরা মুখ হাসার চেষ্টা করে, আসলে কাজে আটকা পড়ে গিয়েছিলাম। তোর কোনো সমস্যা হয়নি তো? খেয়াল করলাম ভাইয়া কথাটা বলতেই আদ্র ভ্রু কুঁচকে ভাইয়ার দিকে তাকালো, আর ভাইয়া আমতা আমতা করতে লাগল। বিষয়টা আমার একদমই বোধগম্য হল না, তাই আর কিছু বলিওনি। আমাকে ভার্সিটিতে দিয়ে ভাইয়া আর আদ্র চলে গেল। আমাদের ভার্সিটিটা অসাধারণ। এক তো পুরো পরিবেশটাই আমার পছন্দের, তার উপর এখানকার শিক্ষক শিক্ষিকাও বেশ বন্ধুসুলভ আচরণ করে, আর স্টুডেন্টরাও বেশ ভালো। এখানে খাপ খাওয়াতে বেশি বেগ পেতে হলো না। তার মধ্যে আমার কিছু বন্ধুও হয়ে গেল। তার মধ্যে নিপা, সুমি, আয়ান আর আবির। আমরা ভালোই একসাথে সময় কাটিয়েছি। যখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম তখন কেন যেন আমার শুধু আদ্রর কথাই মনে হচ্ছিল। প্রথম দেখতেই উনি আমায় ধমকেছিলেন। ব্যাপারটা খুবই হাস্যকর। যখন আমি একা একা চিন্তা করে হঠাৎ হেসে উঠলাম, তখন পাশে তাকিয়ে দেখি সব আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ব্যাপারটা যখন বুঝতে পারলাম, ভীষণ লজ্জায় পড়ে গেলাম। সুমি আমাকে জিজ্ঞাসা করল, সুমি, আফরা তুই ঠিক আছিস? হ্যাঁ ঠিক আছি। ও কিছু না, এমনিই হাসছিলাম। আয়ান, বাহ, এই তোর বন্ধুত্ব? মুখ ফুলিয়ে। মানে, কি বলছিস? অবাক হয়ে। আয়ান, এমনি এমনি কেউ হাসে না, কোনো কারণ লাগে। আর তার মানে তুই আমাদের থেকে কথা লুকাচ্ছিস? হালকা হেসে, আরে তেমন কিছু না, বিশ্বাস কর। আবির, নিজ দায়িত্বে বলে ফেল, দেরি না করে। আমার আর কি করার বলে দিলাম ধমক খাওয়ার স্টোরি। সবাই শুনে হাসতে হাসতে শেষ। ভার্সিটিতে ক্লাস শেষ করে বাইরে বের হতেই দেখি আদ্র গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু উনি এখানে কি করছে? আমাকে দেখেই একটা হাসি দিল। উফ, আবার ওনার সেই মারাত্মক হাসি। আচ্ছা, উনি কি পাগল? বুঝে না কেন ওনার হাসি আমার সহ্য হয় না, ইচ্ছে করে ওনাকে ধরে হাসিটা খেয়ে ফেলি গপ করে। ছি ছি আফরা, কি সব ভাবছিস তুই? তোর মাথার ভার্জিনিটি শেষ। এবার কি হবে? আদ্র হালকা হেসে আমার দিকে এগিয়ে এলো। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ তার কথায় ঘোর কাটল। আদ্র, কেমন গেল ভার্সিটির প্রথম দিন? ভালো। আগে বলুন, আপনি এখানে কেন? আদ্র, কেন খুশি হওনি? ভ্রু কুঁচকে, আমি কেন খুশি হব? আদ্রর এবার যেন হুঁশ আসল। আমাকে এবার ধমকে বলল, আদ্র, বেশি কথা না বলে চুপচাপ গাড়িতে গিয়ে বসো। গো, একটু জোরে। তা শুনেই আমার আত্মা লাফাচ্ছে। এই লোকটার সাথে আমার যতবার দেখা হয়েছে ততবার লোকটা আমাকে ধমক দিয়েছে। সমস্যা কি ওনার? আমি দৌড়ে গিয়ে গাড়িতে বসে পড়লাম। কিন্তু মনটা আমার বেজায় খারাপ। হবারই কথা, জীবনে বকা কি জিনিস তাই জানি না। কিন্তু এই লোক আমাকে প্রতিদিন ধমকায়। পাজি লোক একটা।
আমার ভাইয়াকে দেখে ভাবতাম সব আর্মি বোধ হয় অনেক রোমান্টিক হয়, কিন্তু আমি ভুলের মতো দু একটা খারুশও আছে যারা সারাদিন মানুষকে ধমকের উপরে রাখে। এর জন্যই ভাইয়া উনাকে এত ভয় পায়। হুহ। গাড়ি চলছে আপন মনে আর আমি মুখ ফুলিয়ে বাইরে তাকিয়ে আছি। হয়তো আদ্র বিষয়টা বুঝতে পেরেছে, আর চোখে আমার দিকে তাকিয়ে আবার সামনে তাকিয়ে বলতে লাগল, আদ্র, আফরা সরি। তখন তোমার সাথে ওভাবে কথা বলা উচিত হয়নি। এগেইন সরি। আমি কোনো কথা না বলে চুপ থাকলাম। যদিও মনে মনে খুব খুশি হচ্ছিলাম, আমি বকা খেতে পেরেছি। কারণ আমি এত দুষ্টুমি করি তাও কেউ কিছু বলে না, আর এই লোক কিছু না করাতেই দিল এক ধমক। আরেকটা বিষয়, ওনাকে দেখলেই তো আমার মন ভালো হয়ে যায়, রাগ কিভাবে করব। আদ্র ক্যান্টনমেন্টের গেটে চেকপোস্ট গাড়ি থামিয়ে অফিসারদের কি যেন বলছে, হয়তো কাজের কথা। কথা শেষ হতেই দেখলাম আদ্র যার সাথে কথা বলছে সে আমাকে উদ্দেশ্য করে আদ্রকে জিজ্ঞাসা করল, স্যার ইনি কি ভাবি? বলে কি আমাকে ভাবি বানিয়ে দিল? আমার ভ্রু কুঁচকে এলো। আদ্র কিছু বলার আগেই আমি বলে উঠলাম, কেন? অবিবাহিত থাকলে অন্য কারো ভাবি বানানোর ইচ্ছে আছে? আদ্র আর ওই লোকটা আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, মানে তারা কিছুই বুঝেনি। তা বুঝতে পেরে আমি আবার বললাম, আরে বুঝেননি? অন্যের ভাবি মানে আপনার ওয়াইফ। এবার দুজনেরই বিষয়টা বোধগম্য হল। দুজনেই হেসে দিল। তারপর আদ্র উনাকে কিছু একটা ইশারা করল। ইশারা করা মাত্র লোকটা হেসে দিয়ে আদ্রকে বলল, পারফেক্ট। আদ্র হেসে থ্যাঙ্কস বলে গাড়ি চালানো শুরু করল। বিষয়টা আমার মাথার উপর দিয়ে গেছে। সারা রাস্তা আমি চিন্তা করলাম কি যেন ভুলে গেছি। কিছুতেই মনে করতে পারলাম না। এর মধ্যে বাসায় পৌঁছে গেছি। আদ্রকে বাই বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আরেক কাণ্ড। রাইসা স্কুল থেকে এসে নিজের ড্রেস এলোমেলোভাবে ছিটিয়ে রেখে খাটে শুয়ে রয়েছে, আর রাফিন সবগুলো নিজের হাতে কুড়িয়ে কাপড়ের ঝুড়িতে রাখছে, সাথে রয়েছে অনেক বকা। কারণ অগোছালো তার একদমই পছন্দ নয়, সে বিষয়টাতে মহা বিরক্ত। ওর কাণ্ড দেখে আপন মনে হেসে নিলাম। ফ্রেশ হয়ে আপুর কাছে গিয়ে আজকের সবকিছু খুলে বললাম। এটা আমার অভ্যাস। আপুও শুনে হাসল। আজ সারাদিন আপুকে জ্বালিয়েছি। কথা একটাই, আজ আমাকে নিয়ে ক্যাফে 24 যেতেই হবে, নয়তো রক্ষে নেই। আমার সাথে আমার পুচকু দুটোও যোগ দিল। ওদের মতে মিমি যখন বলছে তার মানে বিষয়টা ব্যাপক মজাদার। আপু আর কি করবে, অগত্যা রাজি হল। আর আমাদের খুশিকে দেখে ঘুরতে যাওয়া মানেই আনন্দ। বিকেলে একটা লং টপস সাথে লেডিস জিন্স, চুলগুলো উপরে পনিটেইল করে নিয়েছি আর হালকা সাজ। আজ লাল রঙের জামা পরেছি। আমি রেডি হয়ে বাচ্চাদেরও রেডি করিয়ে দিলাম। কিন্তু তার মধ্যেও আমার বোন মহাশয়া নিজের সাজ শেষ করতে পারেনি। হায়, রেদুলা ভাইটার জন্য বড্ড মায়া লাগে। বউকে না পারে কিছু বলতে, না পারে কিছু করতে। হা হা হা। অবশেষে সবাই রেডি হয়ে রওনা দিলাম আমাদের গন্তব্যে। সারা বিকেল ঘুরলাম। প্রথম যখন ক্যাফে 24 এসেছিলাম তখন ভেবেছি এটা একটা নর্মাল ক্যাফে হবে হয়তো। কিন্তু আমি ভুল ছিলাম। জায়গাটা অসম্ভব সুন্দর। ছোট ছোট পাহাড়, সাথে পাশেই সুন্দর একটা হ্রদ। সেখানে বোটে চড়া যায়। আর সবচেয়ে সুন্দর জিনিস হলো এখানে চেয়ার টেবিল সহ সবকিছুই গাছ কেটে ডিজাইন করে বানানো। প্রায় সন্ধে হয়ে এসেছে, তাই আপু বলল একা যাওয়া ঠিক হবে না, তাই ভাইয়াকে ফোন করে এখান থেকে আমাদের পিক করতে বলল। আমরাও সবাই অপেক্ষা করছি, কিন্তু আমি টেবিলে মাথা দিয়ে যে কখন ঘুমিয়ে পড়েছি একদমই খেয়াল ছিল না।
ভাইয়া এসে আপুকে আসতে বললে আমাকে দেখে আমি ঘুমিয়ে গেছি। আমাকে ডাক দিবে তার আগেই কেউ বলল, ওকে ডেকো না, আমি ওকে নিচ্ছি, বলেই আমাকে কোলে তুলে নিল। আর ভাইয়া আপু হাসছে। বাচ্চাগুলো নাচতে নাচতে বলছে, রাফিন, মিমিকে আদ্য আঙ্কেল কোলে নিয়েছে, কি মজা। হাতে তালি দিয়ে। হ্যাঁ, লোকটা আদ্রি ছিল। আমি বুঝি না এই লোকটা কোথা থেকে টপকে যায়। রাত 10:10। ঘুম থেকে উঠে নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করে অবাক হই। আমি এখানে কি করে এলাম? আপুর রুমে যেয়ে দেখি সবাই মনোযোগ দিয়ে টিভি দেখছে। আমাকে দেখে তাদের মনোযোগ যেন দ্বিগুণ বেড়ে গেছে। কিছু জিজ্ঞাসা করতে যাব তার আগেই ভাইয়া আপুকে বলে, ভাইয়া, আফিয়া ডিনার রেডি করো, আমার খুব খিদে পেয়েছে। আর আফরা তুই ফ্রেশ হয়ে খেতে আয়, বাচ্চারা চলো, বলেই চলে গেল। কি হলো বিষয়টা? আমি অবাক হয়ে এদের কাণ্ড দেখছি। কিভাবে আমাকে এড়িয়ে চলছে। আমি ফ্রেশ হয়ে গিয়ে ডাইনিং এ বসলাম। দেখলাম আমি কিছু বলতে গেলেই ভাইয়া আটকে দিচ্ছে। এবার তো আমার মেজাজ পুরো তুঙ্গে। টেবিলে হাত দিয়ে আওয়াজ করে বললাম, কেউ যদি এখন আমার কথা এড়িয়ে যাও তো আমি খাবো না। রেগে দেখলাম আমার আওয়াজে সবাই চুপ আর মাথা নাড়িয়ে আমার কথায় সম্মতি জানালো। আমাকে বাসায় কে নিয়ে এসেছে? সত্যি বলবা? ভাইয়া, আমরাই তো নিয়ে এসেছি। মেকি হাসি দিয়ে, তোমরা এনেছ তা আমিও জানি। আর তোমরা আমাকে এভাবে এড়িয়ে কেন যাচ্ছ? ভাইয়া, তোর রাগের ভয়। আমার রাগের ভয় মানে? আর আমাকে উপরে কে নিয়ে এসেছে? দেখো, আমি খুব ভালো করে জানি ভাইয়া কখনোই আমাকে ঘুম থেকে না তুলে কোলে নিয়ে আসবে না। তবে আমাকে কে এনেছে? রাইসা, আদ্র আঙ্কেল। মৃদু স্বরে। ভ্রু কুচকে, আদ্র আঙ্কেল মানে? উনি এখানে কি করছিলেন? আর আপু, তুই ওনাকে কিছু বললি না? আমাকে এমনি এমনি কোলে তুলে নিল? আপু, না, মানে আসলে ইতস্ততভাবে। স্পষ্ট কথা বলো, আমতা আমতা আমার পছন্দ নয়। ভাইয়া, না বোঝার কি আছে আফরা? উনি আমার সাথে এসেছিলেন তোমাকে ঘুমাতে দেখে ডাক দিতে মানা করল, কারণ কাঁচা ঘুম ভাঙলে তোমার মাথা ব্যথা করে, তাই। এবার তো বুঝলি কেন? নরম সুরে। হুম, বলেই খাবার খেয়ে ঘরে চলে এলাম। কিন্তু কেন যেন মনে হলো কথাগুলো ভাইয়া বললেও শব্দগুলো অন্য কারো। অপরদিকে, ভাইয়া, আজ আদ্র জোর বাঁচা বাঁচিয়েছে। হাফ ছেড়ে। আপু, মানে? ভাইয়া, আমি আদ্রকে টেক্সট করেছিলাম। আদ্রি পরের কথাগুলো আমাকে টেক্সট করেছে। আপু, ছেলেটা বড্ড ভালো। কিন্তু আমার বোনকে নিয়ে আমি শতভাগ চিন্তিত। অসহায় ভাবে। ভাইয়া, দেখা যাক কি হয়। ক্যাপ্টেন এত তাড়াতাড়ি হার মানবে না, আমি শিওর। আপু, হুম। এদিকে আদ্র আফরার ছবির সামনে এসে বাঁকা হাসছে। আর মনে মনে বলছে, আদ্র, ক্যাপ্টেন আরফান চৌধুরী আদ্রর বউয়ের একটু আধটু জেদ না থাকলে কি হয় নাকি? বাট ইউ আর ভেরি জিনিয়াস। আমাকে নিমিষে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখো। নিজেকে তোমার সামনে সামলানোর চেষ্টা করি, তবুও মাঝে মাঝে ব্যর্থ হয়ে যাই। খুব বড় অন্যায় করেছ। শাস্তি তো পেতেই হবে। মাই লেডি। যেমনটা বান্দরবানে পেয়েছ। প্রেমের টানে। চলবে।